হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনা হবে নিউটনস ল অফ মোশনের অন্তর্গত ফ্রিকশন সম্পর্কে, অর্থাৎ ঘর্ষণ সম্পর্কে। প্রথমে আলোচনা করা যাক ঘর্ষণ বলতে আমরা কি বুঝি। যখন দুটি তল, অবশ্যই কঠিন পদার্থের দুটি তল পরস্পরের সংস্পর্শে আসে এবং তাদের যে কোনো একটি অপরটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে একটি বাধা প্রদানকারী বল উৎপন্ন হয়। এই বাধা প্রদানকারী বলকে আমরা বলে থাকি সংস্পর্শ তলদ্বয়ের ঘর্ষণ বল। আরেকবার বলি, যখন দুটি তল পরস্পরের সংস্পর্শে আসে এবং তাদের যে কোনো একটি অপরটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে একটি বল কার্যকরী হয়। এই বলকে আমরা বলে থাকি সংস্পর্শ তলদ্বয়ের ঘর্ষণ বল। When two surfaces are in contact and any one of them is in motion with respect to other, then a force is effective along their contact surfaces in opposite direction of motion. This force is called frictional force between the two contact surfaces. তাহলে আমরা প্রথমে আলোচনা করব যে ঘর্ষণ বল তৈরি হয় কেন। আমরা যে দুটো তলের কথা বলছি, ধরা যাক এই একটা তল, এটাকে আমরা যত মসৃণ মনে করি না কেন, খুব ভালো করে যদি দেখো, মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে দেখবে যে এই তলটা কিন্তু পুরোপুরি ঘর্ষণ এই মসৃণ নয়, এরকম উঁচু নিচু। ঠিক একই রকম ভাবে তুমি যদি এই তলের সংস্পর্শে আরো একটি তলকে রাখো, এই তলটাও দেখবে এই এরকম উঁচু নিচু, অর্থাৎ জিগজ্যাগ বা অমসৃণ। এইরকম দুটি অমসৃণ তল যখন পরস্পরের সংস্পর্শে আসে এবং তুমি এদের যে কোনো একটিকে যদি এইদিকে টানার চেষ্টা করো, তাহলে এই যে জিগজ্যাগ খাঁজগুলো, কার্ভেচারগুলো, তারা কি করবে? পরস্পরকে আটকে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমরা মনে করতে পারি যখন তুমি একে ডান দিকে টানার চেষ্টা করবে, এই যে সংস্পর্শ তল, এই যে খাঁজগুলোর মধ্যে এই বিপরীত দিকে একটা বল প্রযুক্ত হবে। এই বলটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল। তাহলে এটা অবশ্যই নির্ভর করবে যে দুটো তল সংস্পর্শে আছে তাদের অমসৃণতার উপর। তাহলে ঘর্ষণ বল তৈরি হয় সংস্পর্শ তলদ্বয়ের অমসৃণতার উপর। অর্থাৎ তল দুটি যত বেশি অমসৃণ হবে, ঘর্ষণ বলের পরিমাণ তত বেশি হবে। আমরা একথাও বলতে পারি যে সংস্পর্শ আসা তল দুটির প্রকৃতির ওপর, তাও বলা যেতে পারে। ঠিক আছে, আমরা এখানে ঘর্ষণকে দুভাগে ভাগ করে দেখাতে পারি। অর্থাৎ বলতে পারি যে ঘর্ষণ সাধারণত দু রকমের হয়। বলছে সেটা আবার কি? বলছে হ্যাঁ, আমরা তার জন্য এখানে একটা এক্সপেরিমেন্টের ব্যবস্থা করেছি। কোনো কোনো স্কুলে এক্সপেরিমেন্টটাও করতে হয়। দেখো, মনে করে নাও এইটা একটা টেবিল, এই যে এই টেবিলের এক পাশে পুলি রয়েছে, তোমার ফিজিক্স বইটা এখানে তুমি রেখেছো,
তার সঙ্গে একটা দড়ি দিয়ে বেঁধে পুলির উপর দিয়ে নিয়ে গিয়ে এইখানে হুক করে দিয়েছো, যেখানে তুমি ওজন রাখতে পারো। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে তুমি যখন এখানে কোনো একটা ওজন রাখলে, মনে করো 0.25 কিলোগ্রাম ওজন রাখলে, জি দিয়ে গুণ করলে কিলোগ্রাম ওয়েট হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে এখানে একটা টেনশন কার্যকরী হলো এবং এখানেও একটা টেনশন কার্যকরী হলো, ফলে এটা চলতে থাকার কথা। কি তাই তো? অবশ্যই নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল প্রযুক্ত হলে বলের অভিমুখে তার ভরবেগের পরিবর্তন ঘটবে। যখনই তুমি এখানে ওজন ঝুলিয়েছো, সঙ্গে সঙ্গে টেনশন কাজ করছে, এই টেনশন এখানেও কার্যকরী হয়েছে, ফলে এইটা ডান দিকে চলে যাওয়ার কথা, এদিকে গতিশীল হওয়ার কথা। কিন্তু তুমি সঙ্গে সঙ্গে গতিশীল অবস্থায় তাকে পাবে না। কেন পাবে না? যখনই এটা গতিশীল উপক্রম করবে, দেখো এই যে সংস্পর্শ তল বরাবর বিপরীত দিকে, গতির বিপরীত দিকে, এদিকে একটা ঘর্ষণ বল কাজ করতে শুরু করবে। আমি সেই জন্য এক্সপেরিমেন্টটাকে এইভাবে করেছি। দেখো 0.25 কিলোগ্রাম, তারপর দেখো আমি এখানকার এই ভরের মানটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি, এম এর মানটাকে, পরপর আমি এই বৃদ্ধি করতে শুরু করেছি। তুমি আরো কম কম ভর নিয়ে বৃদ্ধি করতে পারতে, তাহলে আরো ভালো হতো এক্সপেরিমেন্টটা। যাই হোক, আমি বৃদ্ধি করতে দেখলাম যে 0.25 এর জন্য কোনো গতিশীল অবস্থা দেখা যায়নি, 0.5 এর জন্য দেখা যায়নি, 1 এর জন্য দেখা যায়নি, 1 কেজি অবশ্যই, 1.5 এর জন্য দেখা যায়নি। এইভাবে বৃদ্ধি করতে করতে যখন 3.0-তে আসলাম, তখন দেখলাম যে তোমার ফিজিক্স বইটা গতিশীল হওয়ার উপক্রম করছে, টেন্ডস টু মুভ। এবং আমি যদি প্রযুক্ত বলের মান, অর্থাৎ এখানে ভরের মান 3.01 করে দিই, সামান্য একটু বৃদ্ধি করে দিই, কি দেখবো যে এটা নিচের দিকে নামবে, এই ওজনটা এটা নিচের দিকে নামবে এবং এটা এদিকে চলতে শুরু করবে। তাহলে ব্যাপারটা কি করে ঘটলো? হঠাৎ কি হলো যে এখানে এই 3.0-তে টেন্ডস টু মুভ, এখানে চলতে শুরু করলো, এই চলার উপক্রম করলো, এখানে চললো, এতক্ষণ চলেনি বা কেন? অর্থাৎ আমরা এর ফলে সিদ্ধান্ত আসতে পারি যে যখন আমি বল প্রয়োগ করেছি একে গতিশীল করার জন্য, সাথে সাথেই এই ঘর্ষণ বল তৈরি হয়েছে এবং প্রযুক্ত বলের মান বৃদ্ধির সাথে সাথে এই ঘর্ষণ বলের মানও আস্তে 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 করে বেড়েছে। তাই আমি 0.25 কিলোগ্রাম ভরের জন্য তার গতিশীল অবস্থা রক্ষা করতে পারেনি, 0.5 এর জন্য পারেনি, 1.0 এর জন্য পারেনি, 1.5 এর জন্য পারেনি। কেন না? যেহেতু প্রযুক্ত বলের মান mgর মান আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে ঘর্ষণ বলের মানও আস্তে আস্তে করে বেড়েছে। এবং তলদ্বয়ের প্রকৃতির উপর ভিত্তি করে, ডিপেন্ডিং অন দি নেচার অফ দ্য কন্ট্যাক্ট সারফেসেস ফর এ পার্টিকুলার অ্যাপ্লাইড ফোর্স, একটা নির্দিষ্ট বলের জন্য এই ঘর্ষণের মান সবচেয়ে বেশি হয় এবং এই ঘর্ষণটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন বা ঘর্ষণের সীমামান। অর্থাৎ আমি যদি এই পুরো ব্যাপারটাকে একটু গ্রাফ করে দেখাই, এইদিকে আমার অ্যাপ্লাইড ফোর্স পি, যেটাকে আমরা এখানে এমজি দ্বারা প্রকাশ করেছি, পি ইকুয়াল টু এমজি অ্যাপ্লাইড ফোর্স, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স। এদিকে ফ্রিকশনাল ফোর্স। তাহলে যখন অ্যাপ্লাইড ফোর্স 0, তখন অবশ্যই ফ্রিকশনাল ফোর্স 0 এবং দেখা যাবে অ্যাপ্লাইড ফোর্সের মান বৃদ্ধির সাথে সাথে ঘর্ষণ বলের মানও আস্তে আস্তে করে বাড়ছে। এবং ডিপেন্ডিং অন দি নেচার অফ দ্য কন্ট্যাক্ট সারফেসের প্রকৃতির উপর নির্ভর করে ফর এ পার্টিকুলার অ্যাপ্লাইড ফোর্স, একটা নির্দিষ্ট প্রযুক্ত বলের জন্য, দেখো একটা নির্দিষ্ট প্রযুক্ত বলের জন্য, একটা নির্দিষ্ট প্রযুক্ত বলের জন্য ফ্রিকশনাল ফোর্স ইজ ম্যাক্সিমাম।
depending on the nature of the contact surfaces for a particular applied force, the frictional force between the two contact surfaces is maximum. সংস্পর্শে আসা তল দুটোর প্রকৃতির উপর নির্ভর করে একটি নির্দিষ্ট প্রযুক্ত বলের জন্য উৎপন্ন ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হয় এবং সেটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। যদি প্রযুক্ত বলের মান এর থেকে বেশি হয়ে যায় এই তখন কি হবে? দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ ডিক্রিজড। ফ্রিকশনাল ফোর্সের মান সামান্য হলেও কমে যায় অ্যান্ড হেল্পস দ্য বডি টু মুভ, এবং বস্তুটিকে গতিশীল হওয়ার সাহায্য করে। অর্থাৎ আমরা বলতে পারি যদি প্রযুক্ত বলের মান এই অর্থাৎ 3 থেকে সামান্য বেশি হয়ে যায় তাহলে কি হবে? দ্য ফ্রিকশনাল ফোর্স উইল ডিক্রিজ এ লিটল, সামান্য হলেও কমে যাবে, অ্যান্ড দেন দ্য বডি উইল মুভ উইথ অ্যাক্সিলারেশন, এবং তখন এই বস্তুটা চলতে থাকবে। ঠিক আছে? অ্যান্ড অ্যাট দিস কন্ডিশন, এবং এই অবস্থায় অর্থাৎ গতিশীল অবস্থায় এই ঘর্ষণ বলের মান কোনো পরিবর্তন হয় না। সো দিস উইল বি কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন এই চিত্র অনুযায়ী ঘর্ষণকে দুভাগে ভাগ করে ফেলতে পারি। একটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ। অবশ্যই স্থিতি ঘর্ষণের লিমিট আছে 0 থেকে লিমিটিং ফ্রিকশন পর্যন্ত। এই স্থিতি ঘর্ষণের 0 থেকে লিমিটিং ফ্রিকশন পর্যন্ত। আর লিমিটিং ফ্রিকশন থেকে বেশি হয়ে গেলে, যে বলের জন্য লিমিটিং ফ্রিকশন তৈরি হয়, যদি প্রযুক্ত বলের মান তার থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে? না, বস্তুটা গতিশীল অবস্থায় আসে এবং তখন তাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক তাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন, এবং কাইনেটিক ফ্রিকশন অবশ্যই কনস্ট্যান্ট। কাইনেটিক ফ্রিকশন ধ্রুবক, কনস্ট্যান্ট। সো আমরা তাহলে ঘর্ষণকে দুভাগে ভাগ করতে পারি, একটি হলো স্থিতি ঘর্ষণ এবং আরেকটি হলো কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। এবং স্থিতি ঘর্ষণে যেহেতু একটা নির্দিষ্ট সীমামান রয়েছে, তাই ম্যাক্সিমাম পয়েন্টটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণের কার্যকরী মান। দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন ইজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ যে প্রযুক্ত বলের জন্য বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করে সেই সময়ে যে ফ্রিকশনাল ফোর্স কার্যকরী হয় সেই ফ্রিকশনটাকেই আমরা বলবো স্থিতি ঘর্ষণের মান। ঠিক আছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো অসুবিধা থাকার কথা নয়, বোঝা গেছে? বেশ, এইবারে আমরা আসি ঘর্ষণের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। ঘর্ষণের বৈশিষ্ট্য। নাম্বার 1, 1 নম্বর বলতে পারি ঘর্ষণ এক প্রকার স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক, স্বনিয়ন্ত্রক বল অর্থাৎ এটা আপনা আপনি তৈরি হয়, আপনা আপনি তার মানের পরিবর্তন ঘটায় এবং আপনা আপনি বিনষ্ট হয়ে যায়। তাই এটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স ইজ এ সেলফ অ্যাডজাস্টেড ফোর্স। এটা এক প্রকার স্বনিয়ন্ত্রক বল। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শ তলদ্বয়ের বা তল বরাবর
সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। সংস্পর্শ তল বরাবর সংস্পর্শ তল বরাবর গতির বিপরীতে ক্রিয়া করে। সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে। নাম্বার 3, ঘর্ষণ বল সংস্পর্শ তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি, সংস্পর্শ তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতির উপর নির্ভরশীল, কিন্তু তাদের এরিয়া বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট সারফেসেস। তাদের প্রকৃতির ওপর নির্ভর করে না। ঠিক আছে। হ্যাঁ, 4 নম্বর, ঘর্ষণ বলের মান F directly proportional to the normal reactional force N, এটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। ফ্রিকশনাল ফোর্স is directly proportional to the normal reactional force, not applied force. আমরা যখন applied force দিয়ে গ্রাফ করেছি, কিন্তু it is independent of applied force. Frictional force is directly proportional to the normal reactional force. লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। সুতরাং hence F will be equal to a constant mu into n, where এই মিউটাকে আমরা বলি ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য টু কন্ট্যাক্ট সারফেসেস। সংস্পর্শ তলদ্বয়ের ঘর্ষণ গুণাঙ্ক, সংস্পর্শ তলদ্বয়ের ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে। তাহলে আমরা স্ট্যাটিক এবং লিমিটিং ফ্রিকশনের জন্য আমরা এটাকে একটু আলাদা করে লিখতে পারি। ফর স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে স্থিতি ঘর্ষণের জন্য, স্থিতি ঘর্ষণের জন্য স্ট্যাটিক ফ্রিকশন উইল বি ইকুয়াল টু where mu s is স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে। একই রকম ভাবে গতীয় ঘর্ষণের জন্য Fk equal to mu k into n। ঠিক আছে। where mu k equal to গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এবং আমরা
অঙ্ক কষে প্রমাণ করে দিতে পারি যে মিউকে ভ্যালু স্লাইডলি লেস দেন মিউ এস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অপেক্ষা সামান্য কম। ঠিক আছে, দেখো অসুবিধা কিছু নেই। আশা করি আমরা ঘর্ষণ সম্পর্কে আলোচনা করতে পেরেছি। আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো তার আগে আমরা দেখাবার আগে আমরা আরো দুটো জিনিস একটুখানি পড়ে নিই। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আলোচনা করলাম। হ্যাঁ, এইবারে আমরা আলোচনা করি, একটাকে আমরা বলি ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, বলছে এই একটা অনুভূমিক তল, আমি এইখানে একটা বস্তুকে রাখলাম, তাহলে খুব স্বাভাবিকভাবে এর ওজন কাজ করবে নিচের দিকে, এখান থেকে প্রতিক্রিয়া বল কাজ করবে ওপরের দিকে, এবং প্রতিক্রিয়া বলটা যেহেতু সংস্পর্শ তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, সো ইট ইজ লম্ব প্রতিক্রিয়া বল। আমি যদি এই বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করে টানার চেষ্টা করি, গতিশীল করার চেষ্টা করি, ফলে সঙ্গে সঙ্গে এদের সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে এই দিকে একটা ঘর্ষণ বল কার্যকরী হবে, একটা ঘর্ষণ বল কার্যকরী হবে। সুতরাং ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের যে লব্ধি পাবো, আমি যদি এটাকে ভেক্টর দ্বারা যোগ করে ফেলি, দেখো এই যে যদি আমরা এটা যোগ করে ফেলি, অর্থাৎ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের যে লব্ধি, এই লব্ধি লম্ব প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলে থাকি ঘর্ষণ কোণ। ঠিক আছে, আবার বলছি, অনুভূমিক তলের উপর কোনো একটি বস্তুকে রেখে অনুভূমিক তল বরাবর গতিশীল করার চেষ্টা করলে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের যে লব্ধি, লম্ব প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলবো এই সংস্পর্শ তলদ্বয়ের ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। when a body tends to be in motion along a horizontal surface, then the resultant of frictional force and normal reactional force makes an angle with normal reactional force, which is known as angle of friction of the two contact surfaces. ওই দুই সংস্পর্শ তলের ঘর্ষণ কোণ। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, এদের এটা বার করে নাও, এটাকে আরেকটু ভালো করে এঁকে দেবো। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই tan ল্যামডা, tan নিলে frictional force by that is equal to mu s. ওকে, নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। হ্যাঁ, নাম্বার 2
আমরা হ্যাঁ, স্থিতিকোণ। স্থিতিকোণ বা যাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ এখানে করা হয় কি, দেখো এখানে এই একটা তল, তার উপর তুমি একটা বস্তু রাখো, রেখে এই তলটাকে এই এ বিন্দুর সাপেক্ষে ইনক্লাইন করার চেষ্টা করো, এইভাবে একে ঘুরিয়ে নিয়ে যাও, ইনক্লাইন করা, আনত করার চেষ্টা করো। দেখবে একটি নির্দিষ্ট কোণে আসলে, দেখবে নির্দিষ্ট কোণে আসলে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে আসলে এই যে বস্তুটা তুমি রেখেছিলে এটা এই যে বস্তু তুমি রেখেছিলে, দেখবে এই বস্তুটা এই তল বরাবর গতিশীল হওয়ার উপক্রম করছে। দেখো, when a body is placed on a horizontal surface and the surface is inclined step by step, যদি এই তলটাকে তুমি স্টেপ বাই স্টেপ করে ইনক্লাইন করো, then for a particular angle of inclination, নির্দিষ্ট আনত কোণে আসলে the body on that surface tends to be in motion, ওই তলের উপর রাখা বস্তুটি ঠিক গতিশীল হওয়ার উপক্রম করবে। এই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ বা স্থিতিকোণ। দিস অ্যাঙ্গেল ফাই ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ বা স্থিতিকোণ। তাহলে তুমি এখানেও এই স্থিতিকোণের মান বার করতে পারবে। দেখো, দিস ইজ mg, this is your normal reaction, this is normal reaction, so this angle is phi, so this is phi, mg cos phi, mg sin phi। ওকে, দেখো তাহলে mg দুটো কম্পোনেন্ট, mg cos phi যেটা নর্মাল রিয়াকশন তৈরি করেছে অ্যান্ড mg sin phi। সো যেহেতু এই দিকে গতিশীলের উপক্রম করবে, ফলে along this direction frictional force, তাহলে hence at limiting condition, ঠিক গতিশীল হওয়ার মুহূর্তে, ঠিক গতিশীল হওয়ার মুহূর্তে আমরা কি বলতে পারি, ফ্রিকশনাল ফোর্স উইল বি ইকুয়াল টু mg sin থিটা, সরি sin phi। বাট এফ ইকুয়াল আমরা কি জানি, মিউ এস ইন্টু এন ইকুয়াল টু mg sin phi। mu s into n, what is the value of n? n equal to mg cos phi, mg cos phi equal to mg sin phi। Okay, hence tan phi equal to, therefore tan phi equal to mu s। ফ্রম দ্যাট টু, এই দুটো থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যখন সংস্পর্শ তলদ্বয় একই থাকবে, সংস্পর্শ তল দুটি একই থাকবে,
তখন মিউ এস ইকুয়াল টু টেন ল্যামডা ইকুয়াল টু টেন ফাই, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু ফাই। ঘর্ষণ কোণ এবং স্থিতি কোণ একই হবে। দেখো ঠিক আছে, নিশ্চয়ই বোঝার নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। আর একটা ফ্রিকশন আমরা আলোচনা করি, রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন যখন কোনো গোলকাকার বস্তু কোনো তলের উপর দিয়ে গতিশীল হওয়ার উপক্রম করে বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন বস্তু এবং তলের মধ্যে একটা চাপের সৃষ্টি হয়, কম্প্রেশন তৈরি হয়। তার ফলে অনুভূমিক তল এবং বস্তুটির ঠিক সংযোগস্থলে একটি ছোট্ট হিল এরিয়ার উৎপন্ন হয়। হিল মানে উঁচু তলের উৎপন্ন হয়, যা সেখানে গতিকে বাধা সৃষ্টি করে এবং এই বাধাকে আমরা বলে থাকি রোলিং ফ্রিকশন। ঠিক আছে, আমি ছবি এঁকে দেখাবার চেষ্টা করছি। রোলিং ফ্রিকশন, ধরা যাক এই তোমার একটা অনুভূমিক তল, তুমি এইখানে একটা চাকা বা এরকম একটা বস্তুকে এইদিকে গতিশীল করতে চাও। দেখো ভালো করে, ঠিক আছে। তাহলে কি হবে, যখন তুমি এটাকে এদিকে গতিশীল করতে চেষ্টা করবে, তখন এইখানে লক্ষ্য করে দেখো, এই যে সংস্পর্শ তল, এই যে অনুভূমিক তল, এই যে অনুভূমিক তল এবং এই যে চাকাটাকে তুমি গতিশীল করবার চেষ্টা করছো, এদের সংস্পর্শ তল বরাবর এইখানেটা এই উঁচু হিল এরিয়া উৎপন্ন হয়। এই ঠিক আছে। সুতরাং এটা এখানে বাধার সৃষ্টি করে। এই যে বাধাটা, এই বাধাটাকে আমরা বলি রোলিং ফ্রিকশন, বা এই জাতীয় বাধাটাকে আমরা বলে থাকি রোলিং ফ্রিকশন। অর্থাৎ এটাকে চলতে গেলে এই বাধাটাকে অতিক্রম করতে হবে। ঠিক আছে। এই দুটো তলের মধ্যে কম্প্রেশন তৈরি হওয়ার ফলে দেখো এই অনুভূমিক তলটা একটু বেঁকে যায় এবং বাধা সৃষ্টি করে। এই বাধাটাকে আমরা বলি রোলিং ফ্রিকশন। ঠিক আছে। হ্যাঁ, এখানেও যে ফ্রিকশন তৈরি হয়, এখানে যে ঘর্ষণ তৈরি হবে, সেই ঘর্ষণের মান ইকুয়াল টু নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স divided by r, where r is the radius of the path, where n by r। দেখে নাও।